আমার স্বামীর ১৩তম শ্রাদ্ধের মাত্র ১৭ দিন কেটেছিল, আর ঘরের দেয়ালে তখনও ধূপের হালকা মিষ্টি গন্ধ লেগেছিল। ঠিক তখন আমার ছেলে ফোন করে এমনভাবে বলল, যেন কোনো সবজির দাম বলছে। মামি, আপনার গাড়িটা বিক্রি করে দিয়েছি। আমার হাত থেকে স্টিলের গ্লাসটা ফসকে যেতে যেতে বেঁচে গেল। আমার মনে হলো হয়তো আমি ভুল শুনেছি। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কোন গাড়ি? ও হালকা করে হাসল। ওই পুরনো পাপার গাড়িটা। এখন থেকে আপনার রোজ রোজ ক্লিনিকে যাওয়ার জন্য ট্যাক্সি বা অটো লাগবে না, আমি সব সামলে নেব। ওর গলায় কোনো দুঃখ ছিল না, শোক ছিল না, ছিল শুধু এক অদ্ভুত জয়ের আনন্দ, যেন বাবার চলে যাওয়ার পর ওই এখন ঘরের মালিক হয়ে গেছে। আমার নিঃশ্বাস আটকে গেল। সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম, এটা শুধু গাড়ির ব্যাপার নয়, এটা নিয়ন্ত্রণের শুরু। শুনতে থাকা ভাই ও বোনেরা, আপনারা যে শহর থেকে শুনছেন, কমেন্টে শুধু নিজের শহরের নাম লিখে দিন, যাতে আমার মনে হয় আমি একা নই, আমরা। আর এবার শুনুন, কারণ যা হয়েছে তা আমার নিজের ছেলে করেছে। আর আমি তখনও জানতাম না যে ওই গাড়ির গ্লাভ বক্সের ভেতরে কি রাখা ছিল, যা একদিন ওর পুরো দুনিয়া নাড়িয়ে দেবে। আমার স্বামী রাঘব মালহোত্রা। পুরো সোসাইটি ওনাকে এক সাধারণ শান্ত মানুষ হিসেবে চিনত। খুব বেশি কথা বলতেন না, কিন্তু যা বলতেন তা করে দেখাতেন। ওনার মৃত্যু হঠাৎ করে হয়নি, কিন্তু মন তৈরি হওয়ার মতো সময়ও পাওয়া যায়নি। অসুস্থতা ধীরে ধীরে ওনাকে দুর্বল করে দিয়েছিল, আর আমি নার্সিংয়ের চাকরি করে যাচ্ছিলাম, যাতে ঘর চলে, চিকিৎসা চলে, আর ছেলের সম্মান বজায় থাকে। দেখো অর্ণব, কত সভ্য ঘরের ছেলে। লোকে কি বলবে, এটাই ছিল আমাদের ঘরের সবথেকে বড় অসুখ। আমার স্বামী চলে গেলেন, আর একে একে মানুষ আসা বন্ধ হয়ে গেল। সহানুভূতিও ৭ দিনের বেশি টেকে না। কিন্তু অর্ণবের গলার স্বরে যে বদল এসেছিল, তা আমার বুকের ভেতরে বিঁধছিল। আমি নয়ডার একটা ছোট ডায়াগনস্টিক ক্লিনিকে সুপারভাইজার ছিলাম। সকালে তাড়াতাড়ি বেরোতাম আর সন্ধ্যায় ফিরতাম। গাড়িটা আমার কাছে শুধু সুবিধা নয়, আমার সহায় ছিল। ওই গাড়িটা আমার স্বামীর স্মৃতিও ছিল। প্রতিবার গাড়ি স্টার্ট করার সময় উনি বলতেন, সীমা, ধীরে ধীরে চালাবে, তাড়াহুড়ো নেই। এখন সেই গাড়িটাই আমার ছেলে বিক্রি করে দিল, না জিজ্ঞেস করে, না জানিয়ে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি কিভাবে বিক্রি করলে ওই গাড়িটা? ও আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, মাম্মি, আপনি ইমোশনাল হবেন না। গাড়িটা পুরনো ছিল, মেনটেন্যান্স অনেক, আর তাছাড়া আপনার নামে কে চালাবে? আমি আছি তো। আমি আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আপনার স্যালারি, পাপার পেনশন যা আসবে সব আমি ম্যানেজ করে দেব। আপনি জাস্ট টেনশন নেবেন না। ও আপনার জন্য শব্দটা এমনভাবে বলল যেন আমি এক শিশু। আমার প্রথমবার মনে হলো আমার ছেলে আমাকে মা নয়, দায় মনে করতে শুরু করেছে। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কাকে বিক্রি করলে? ও বলল, এক ডিলারকে। ও সব পেপার ওয়ার্ক করে দেবে। আপনি এসব বুঝবেন না। আপনি শুধু ঘর সামলান, পূজাপাঠ করুন, ওষুধ সময় মতো খান। তারপরও ফোনটা কেটে দিল, যেন কোনো রায় শুনিয়ে আদালত উঠে গেল। সে রাতে আমি শুতে পারলাম না। ঘরের নিস্তব্ধতায় ঘড়ির টিকটিক শব্দটাও যেন আমাকে বিদ্রুপ করছিল। আমি আলমারির সামনে দাঁড়িয়ে রইলাম, যেখানে আমার স্বামী দরকারি কাগজ রাখতেন। অর্ণ প্রায় বলতো, মাম্মি, এইসব পুরনো ফাইল রেখে কি হবে, জায়গা দখল করে থাকে। রাঘব সবসময় শান্ত হয়ে বলতেন, কাগজ পুরনো হয় না সীমা, এগুলো সত্যের প্রমাণ হয়। আমি চাবি খুঁজলাম, আলমারি খুললাম। উপরের তাকে ফাইলের স্তূপ ছিল। কিছু আমার স্বামীর মেডিকেল রিপোর্ট, কিছু ইলেকট্রিক আর জলের বিল, কিছু ইন্স্যুরেন্স। আমি গাড়ির ফাইলটা বের করলাম। ভেতরে আরসির কপি থাকার কথা ছিল, ইন্স্যুরেন্স পেপার, পলিউশন, কিন্তু সেখানে শুধু ফাঁকা প্লাস্টিকের স্লিভ ছিল। আমার বুক কেঁপে উঠল। কেউ ওগুলো বের করে নিয়েছিল, আর কেউ মানে ঘরে শুধু একজনই ছিল, অর্ণব। আমি রান্নাঘরে গেলাম, জল খেলাম, হাত কাঁপছিল। আমার মনে পড়ল, গত সপ্তাহে অর্ণব আমাকে চা বানিয়ে দিয়েছিল খুব ভালোবাসা দিয়ে। ও হঠাৎ এত মিষ্টি কেন হয়ে গিয়েছিল? আমি তখন বুঝিনি। সেদিনও বলেছিল, মাম্মি, আপনি চিন্তা করবেন না, পাপার পর আমি সব দেখে নেব। তারপর ও বাবার স্টাডি রুমের চাবি চেয়েছিল। শুধু কাগজগুলো গুছিয়ে রাখতে হবে। আমি মা হিসেবে চাবিটা দিয়ে দিয়েছিলাম। সেদিন ভাবিনি, আমার ছেলে গোছানোর নাম করে আমার পৃথিবী থেকে কাগজ সরিয়ে দিচ্ছে। সকালে আমি ক্লিনিকে গেলাম না, আমি সোজা সোসাইটির গার্ডের কাছে গেলাম। গার্ড আমাকে দেখল, তারপর বলল, ম্যাডাম, কাল দুপুরে এক লোক এসেছিল গাড়ি দেখতে। আপনার ছেলেও সাথে ছিল। আমি এন্ট্রি করে দিয়েছিলাম। আমার গলা শুকিয়ে গেল। তার মানে এই সব কিছু আমার চোখের সামনে হলো, আর আমি খবর পর্যন্ত পেলাম না। আমি অর্ণবকে কল করলাম, ও তুলল না। মেসেজ করলাম, এখনই কথা বলো। ও জবাব দিল, মিটিংয়ে আছি। মিটিং? ওর কাছে আমার জীবনের জিনিসগুলো বিক্রি করে দেওয়াটা একটা মিটিং ছিল?
আমি এবার সেটাই করলাম যা গত কয়েক বছর ধরে করতে পারিনি। আমি সাহায্য চাইলাম। আমার স্বামীর পুরনো বন্ধু ছিলেন অ্যাডভোকেট মীরা কাপুর। উনি একজন সিনিয়র আইনজীবী ছিলেন, আর রাঘব ওনাকে খুব মানতেন। এর আগে আমি ওনার সাথে মাত্র ২-৪ বার দেখা করেছিলাম, কিন্তু ওনার চোখে এমন এক স্বচ্ছ কঠোরতা ছিল যা কোনো মিথ্যেকে টিকতে দেয় না। আমি ওনার নম্বর বের করলাম, ফোন করলাম। উনি ফোন তুললেন। হ্যাঁ সীমাজি। ওনার গলায় সেই গাম্ভীর্য ছিল। আমি দম নিয়ে বললাম, মীরাজি, অর্ণব না জানিয়ে গাড়ি বিক্রি করে দিয়েছে, আর গাড়ির সব কাগজ ফাইল থেকে গায়েব। ফোনের ওপারে ১ সেকেন্ডের নিস্তব্ধতা। তারপর উনি খুব শান্ত কিন্তু খুব দৃঢ়ভাবে বললেন, আপনি এখন ঘরে আছেন? আমি বললাম, হ্যাঁ। উনি বললেন, আমি আপনাকে ভয় দেখাতে চাই না, কিন্তু এটা সাধারণ ব্যাপার নয়। আপনি এখনই একটা কাজ করুন। আপনার স্বামীর নামে বা আপনার নিজের নামে যত নথিপত্র আছে সব এক জায়গায় রাখুন, আর কাউকে জানাবেন না যে আপনি আমার সাথে কথা বলছেন। আমি ৮ ঘন্টার মধ্যে কল ব্যাক করছি। ওনার ওই কাউকে জানাবেন না কথাটি আমার মেরুদণ্ড দিয়ে এক হিমেল স্রোত বইয়ে দিল। আমার ছেলে কি এত দূর যেতে পারে? আমি নিজেকেই প্রশ্ন করতে থাকলাম। মায়ের মন সবসময় সন্তানদের জন্য কোনো না কোনো অজুহাত খোঁজে, কিন্তু সত্যটা এমন ছিল যার কোনো অজুহাতের প্রয়োজন ছিল না। আমি বসে বসে কাগজগুলো বের করতে থাকলাম, আর ঠিক সেই সময় একটা ছোট্ট কথা মনে পড়ল যা আমার হাত থামিয়ে দিল। আমার স্বামীর মৃত্যুর ২ দিন আগে, যখন উনি খুব দুর্বল ছিলেন, উনি আমার হাত ধরেছিলেন। ওনার আঙুলগুলো ঠান্ডা ছিল, কিন্তু হাতের মুঠো ছিল শক্ত। উনি খুব ধীরে বলেছিলেন, সীমা, যদি কখনো অর্ণব খুব মিষ্টি হয়ে যায় তবে সাবধান থেকো। আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম, এমন কথা বলো না, অর্ণব আমাদের ছেলে। রাঘব শুধু চোখ বন্ধ করে এটুকু বলেছিলেন, গ্লাভ বক্স মনে রেখো, গ্লাভ বক্স। তখন মনে হয়েছিল ওষুধের প্রভাব বা জ্বরের ঘোরে বলছেন। আজ সেই শব্দটা মনের কোনো এক কোণ থেকে বেরিয়ে এলো। গাড়ির গ্লাভ বক্স, ওই ছোট বাক্সটা যেখানে আমরা টোলের রসিদ, পার্কিং টিকিট আর একটা ছোট টর্চ রাখতাম। রাঘব শেষ সময় গ্লাভ বক্সের কথা কেন বলেছিলেন? আর অর্ণব গাড়িটা বিক্রি করে দিল এত তাড়াতাড়ি কেন? মীরাজি আধা ঘন্টা পর ফোন করলেন। উনি বললেন, সীমাজি, আমি আরটিওর এক পরিচিতের সাথে কথা বলে দেখছি, কিন্তু আগে একটা কথা বলুন, গাড়িটা কার নামে রেজিস্টার ছিল? আমি বললাম, আমার নামে। রাঘবই আমার নামে করিয়েছিলেন। বলতেন, সীমা, এটা তোমার নামে থাকবে, এটা তোমার সহায়। মীরাজির গলার স্বর তখনই কঠোর হয়ে গেল। তাহলে আপনার স্বাক্ষর আর আপনার উপস্থিতি ছাড়া বৈধভাবে গাড়ি ট্রান্সফার হতে পারে না। যদি হয়ে থাকে তবে হয় জালিয়াতি হয়েছে, না হলে অন্য কিছু, আর এতে আপনার ছেলে জড়িত। আমার কানে জালিয়াতি শব্দটা হাতুড়ির মতো লাগল। মা হওয়া সত্ত্বেও আমার ভেতরে কিছু একটা জেগে উঠল। রাগ নয়, একটা স্পষ্ট সতর্কবাণী। এখন যদি আমি চুপ করে থাকি তবে এটা শুধু গাড়ি নয়, আমার পুরো জীবনটাই বিক্রি করে দেওয়া হবে। আমি ভয় পেয়ে বললাম, মীরাজি, ও আমার ছেলে। উনি খুব ধীরে কিন্তু খুব মজবুতভাবে বললেন, আর আপনি ওর মা। মা হওয়া মানে চোখ বন্ধ করে থাকা নয়, মা হওয়া মানে সঠিক সময় সঠিক বাধা দেওয়া। ওনার এই কথাটা আমার বুকে গেঁথে গেল। উনি আরও বললেন, আপনি একটা কাজ করুন, আজ সন্ধ্যা পর্যন্ত কোনো কাগজ অর্ণবকে দেবেন না। যদিও চায় তবে বলে দেবেন যে আপনি খুঁজছেন। আর সবথেকে জরুরি, ব্যাংকের কোনো ব্যাপার নেই তো, কোনো লকার বা জয়েন্ট অ্যাকাউন্ট? আমি চমকে গেলাম, ব্যাংক লকার? আমি বললাম, রাঘবের নামে একটা লকার ছিল, কিন্তু চাবি কোথায় আমি জানি না। ও সবসময় বলতো সব গোছানো আছে। মীরাজি বললেন, ঠিক আছে, আমরা লকারের দিকেও নজর দেব, কিন্তু আগে গাড়ি। আপনি আমাকে গাড়ির নম্বর পাঠান। আরসির কোনো কপি আছে? আমি বললাম, আরসির কপি গায়েব, কিন্তু আমার গাড়ির নম্বর মুখস্থ আছে। আমি নম্বর পাঠিয়ে দিলাম। সন্ধ্যা হওয়ার আগেই অর্ণব বাড়ি ফিরল। ওর চালচলনে এক মিথ্যে চিন্তা ছিল, যেন ও আগে থেকেই প্র্যাকটিস করে এসেছে। মাম্মি, আজ ক্লিনিকে যাননি? আমি বললাম, না, শরীর ভালো ছিল না। ও আমার মুখের দিকে তাকালো, তারপর তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল, যেন ও চেক করছিল যে আমি কিছু জেনে গেছি কিনা। তারপরও সেই মিষ্টি গলায় বলল, মাম্মি, আপনি চিন্তা করবেন না, গাড়ি নিয়ে আপনার এত মায়া কিসের? আমি ড্রাইভার রেখে দেব, ওলা উবার করে দেব। আপনি শুধু আমাকে কয়েকটা ফাইল দিন, পাপার পুরনো ফাইলগুলো। ওই ট্যাক্সের লোকটা বলছিল। ট্যাক্সের লোক? এবার ট্যাক্সের লোকও এসে গেল। আমি দম আটকে বললাম, ফাইলগুলো? ও তৎক্ষণাৎ বলল, মাম্মি, তাড়াতাড়ি করুন, লোকে কি বলবে যে পাপার পর ঘরের জিনিসপত্র সব অগোছালো হয়ে পড়ে আছে? সেই পুরনো অস্ত্র, লোকে কি বলবে?
আমি প্রথমবার ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, লোকে তো কালকেও বলবে অর্ণব আর পরশুও বলবে। তুমি আগে আমাকে এটা বলো, গাড়িটা কাকে বিক্রি করেছ? ওর মুখের রং এক মুহূর্তের জন্য বদলে গেল। তারপরও হাসার চেষ্টা করে বলল, মাম্মি, আপনি কেন জিজ্ঞেস করছেন? সব আমি সামলে নিয়েছি, আপনি বুঝবেন না। আমি খুব শান্ত হয়ে বললাম, আমি বুঝব, কারণ ওই গাড়িটা আমার নামে ছিল, আর ওর কাগজ আমার ফাইল থেকে গায়েব। এটা শুনতেই ওর ঘাড়ের রক ফুলে উঠল। ও জোর করে হাসি মুখে বলল, আপনি ওই ফাইলগুলো দেখেছেন? মাম্মি, আপনি স্ট্রেস নেবেন না, আমি পরে আপনাকে সব দেখিয়ে দেব। তারপরও টেবিলের ওপর হাত রেখে একটু সামনের দিকে ঝুঁকে খুব ধীরে বলল, আচ্ছা, পাপার স্টাডি রুমের দ্বিতীয় চাবিটা কোথায়? ওই দ্বিতীয় চাবির প্রশ্নে লোভ ছিল আর ভয়ও ছিল, যেন ও এমন কিছু চাইছে যা ও এখনও পায়নি। আমি বুঝতে পারলাম ও শুধু গাড়ি নয়, অন্য কিছুর পেছনে আছে। গ্লাভ বক্স, লকার, চাবি সব এক সুতোয় বাঁধা ছিল। রাতে আমি আমার ঘরে বসেছিলাম। অর্ণব বাইরে হলে ফোনে কথা বলছিল। ওর গলা নিচু ছিল, কিন্তু কয়েকটা শব্দ আমার কানে পৌঁছাল। হ্যাঁ হ্যাঁ, পেপার তো পাওয়া গেছে, শুধু একটা জিনিস বাকি, গ্লাভ। তারপরও হঠাৎ গলা আরও নামিয়ে নিল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও গ্লাভ বলেছে, গ্লাভ বক্স। ও কি ওই একই জিনিস খুঁজছে? রাঘব কি সত্যি কিছু লুকিয়েছিলেন, আর আমার ছেলে কি ওটা পাওয়ার জন্য আমাকে ধীরে ধীরে নিঃস্ব করছিল? আমি মিরাজিকে মেসেজ করলাম, ও গ্লাভ বলেছে, আমার ভয় লাগছে। কয়েক মিনিটের মধ্যে ওনার জবাব এলো, ভয় পাবেন না, সতর্ক থাকুন, কাল সকালে 10টার সময় আরটিও থেকে কনফার্মেশন পেয়ে যাব, আর যদি দরকার পড়ে আমরা গাড়িটাকে হোল্ড করিয়ে দেব। আমি মোবাইলের স্ক্রিন বন্ধ করলাম। ঘরে অন্ধকার ছিল, কিন্তু আমার ভেতরে প্রথমবার এক আলো জ্বলছিল, সত্যের আলো। আমি কাঁদছিলাম না, কিন্তু চোখে সেই তেজ ছিল যা তখন আসে যখন মানুষ কোনো সিদ্ধান্ত নেয়। আর নয়। সকালে ঠিক 9:43 মিরাজির ফোন এলো। ওনার স্বর তেজ ও স্পষ্ট ছিল, সীমাজি, মন দিয়ে শুনুন, গাড়ির ট্রান্সফার কালই দেখানো হয়েছে, আর ক্রেতার নাম কোনো ডিলারের নয়, এটা কোনো এক ব্যক্তির নাম, আর ঠিকানা আপনার সোসাইটির কাছেই। আমার মাথা ঘুরে গেল। আমার সোসাইটির কাছে? মিরাজি বললেন, হ্যাঁ, মানে গাড়ি দূরে যায়নি, আর সবথেকে বড় কথা, ট্রান্সফারের জন্য যে সই করা হয়েছে তা আপনার মতো করার চেষ্টা করা হয়েছে। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। আমার ভেতরে মা আর মানুষের লড়াই শেষ হয়ে গেল। এখন শুধু এক মানুষ বেঁচে ছিল যার বিচার চাই। মিরাজি বললেন, আমি এখনই কোনো রিকভারি টিম নয়, একটা আইনি নোটিশ তৈরি করছি, কিন্তু তার আগে আমাদের গাড়িটা সশরীরে খুঁজতে হবে। যদি ওটা আপনার সোসাইটির আশেপাশে থাকে, তবে আজই গ্লাভ বক্স দেখতে হবে। আমি ফিসফিস করে বললাম, গ্লাভ বক্সে কি আছে মিরাজি? উনি এক মুহূর্ত থেমে বললেন, আমি জানি না, কিন্তু আপনার স্বামী যদি শেষ সময়ে গ্লাভ বক্সের কথা বলে থাকেন, তবে ওখানে শুধু টোলের রসিদ থাকবে না সীমাজি, ওখানে এমন কিছু থাকবে যা আপনার ছেলের আসল রূপ দেখিয়ে দেবে। আর ঠিক সেই মুহূর্তে হলে অর্ণবের গলার শব্দ পাওয়া গেল, মাম্মি, নিচে আসুন, এক লোক এসেছে, বলছে গাড়ির ব্যাপারে কথা বলবে। আমি দরজা খুললাম। আমার বুক ধরফর করছিল। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মনে হচ্ছিল যেন প্রতিটা ধাপের সাথে আমার পুরনো বিশ্বাস ভেঙে যাচ্ছে। নিচে লবিতে একটা লোক দাঁড়িয়েছিল, সাধারণ পোশাক, কিন্তু চোখগুলো তীক্ষ্ণ। ও আমাকে দেখেই বলল, আপনিই কি সীমা মালহোত্রাজি? ম্যাডাম, আপনার গাড়ি এখন বেসমেন্টের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু গ্লাভ বক্সের লকটা ভাঙা। আমার নিঃশ্বাস আটকে গেল। আমি এক মুহূর্তের মধ্যে মিরাজির কথা মনে করলাম, সেখানে শুধু টোলের রসিদ থাকবে না। আমি বেসমেন্টের দিকে দৌড়ালাম, আর দূর থেকে যখন আমার গাড়িটা দেখলাম, তখন উইন্ডশিল্ডের ভেতর কিছু একটা ঝকঝক করছিল, যেন কেউ খুব তাড়াহুড়োয় কোনো কিছু লুকিয়েছে। আমি দরজা খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে অর্ণবের গলার স্বর আমার কানে ফিসফিস করে ভেসে এলো, মাম্মি, গ্লাভ বক্স খুলবেন না। অর্ণবের ওই ফিসফিসানি আমার কানে যেন বিষ ঠেলে দিল। মাম্মি, গ্লাভ বক্স খুলবেন না। আমি ঘুরে তাকালাম, ওর চোখে ভয় ছিল, আর সেই ভয় কোনো ছেলের ছিল না, সেই ভয় ছিল এমন এক মানুষের যাকে ধরে ফেলার ভয় হয়। আমার হাত দরজার হ্যান্ডেলে জমে গেল। সামনে আমার গাড়ি দাঁড়িয়েছিল ধুলোয় ঢাকা, যেন কেউ খুব তাড়াতাড়ি ওটাকে লুকানোর চেষ্টা করেছে। বেসমেন্টের হলুদ আলোয় উইন্ডশিল্ডের ভেতর কিছু একটা চকচক করছিল, একটা ছোট মেটালের কোণা, যেন কোনো চাবি বা পেনড্রাইভের অংশ। আর গ্লাভ বক্সের লক সত্যি ভাঙা ছিল। আমি আমার ভেতরের কাঁপা কাঁপা মাকে একপাশে সরিয়ে রাখলাম, আর আমার ভেতরে সেই নারীকে সামনে আনলাম যে বছরের পর বছর সব সামলেছে, স্বামীর চিকিৎসা, ঘরের সম্মান, ছেলের ভবিষ্যৎ। আমি ধীরে ধীরে বললাম, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন অর্ণব? ও চোখ ঘোরাল,
যেন আশেপাশে কেউ শুনতে না পায়। তারপর বলল, মামি, ওগুলো শুধু পুরনো কাগজ। আপনি দেখে কষ্ট পাবেন। আমি সব পরিষ্কার করে দিয়েছি। চলুন ওপরে যাই। পরিষ্কার করে দিয়েছে? আমি শব্দটা ধরে ফেললাম। তার মানে গ্লাভ বক্সে কিছু ছিল, আর তুমি ওটা বের করে নিয়েছ? ওর গলায় যেন কিছু একটা আটকে গেল। ও ঝচকিয়ে বলল, আপনি এই সব বুঝবেন না। তারপর ও আমার কবজি ধরল, হালকা জোরে চাপ দিয়ে, যেন আমি এক শিশু। ওই কবজি, যা দিয়ে একসময় ওর জ্বরের কপালে হাত রেখেছিলাম। আমার প্রথমবার ওর ওই ধরার ওপর রাগ হল না, ঘৃণা হল। আমি কিছু বললাম না, শুধু ধীরে করে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। হাত দেবে না, আমি খুব শান্ত গলায় বললাম। শান্ত গলা অনেক সময় সবথেকে জোরে চড় মারার সমান হয়। সেই অচেনা লোকটা যে নিচে লবিতে এসেছিল, ও ইতস্তত করে বলল, ম্যাডাম, আমি সোসাইটির ইলেকট্রিশিয়ানকে চিনি। কাল রাতেই গাড়ি এখানে ছিল না, ভোরে কেউ পার্ক করে দিয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর দুটো ছেলে এলো, গ্লাভ বক্সের কাছে ঝুঁকে পড়ল, আর তারপর তাড়াতাড়ি চলে গেল। আমি বুঝে গেলাম, অর্ণব একা নয়। ও হয় কাউকে পাঠিয়েছে, না হলে ও নিজে কারোর সাথে মিলেই কাজ করছে। আমার ভেতরটার দুমড়ে মুছড়ে গেল। আমি ফোন বের করলাম আর মীরাজিকে ফোন করলাম। প্রথম রিংয়েই উনি ফোন তুললেন, যেন উনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। আমি জোরে নিঃশ্বাস নিয়ে বললাম, মীরাজি, গাড়ি বেসমেন্টে আছে, গ্লাভ বক্সের লক ভাঙা, আর অর্ণব আমাকে খুলতে বাধা দিচ্ছে। ওপার থেকে ওনার গলা একদম আদেশের মতো হয়ে গেল, সীমাজি, আপনি গাড়ির ভেতরে কিছু স্পর্শ না করে ভিডিও করুন। নম্বর প্লেট, ভেতরের অবস্থা, গ্লাভ বক্সের লক, সব। আর অর্ণবকে জানাবেন না যে আপনি রেকর্ড করছেন। আমি ফোন হাতের তালুতে লুকিয়ে ভিডিও শুরু করলাম। আমার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু আমি করলাম। আমি প্রথমবার নিজের ঘরেই প্রমাণ সংগ্রহ করছিলাম। অর্ণব আমার ফোনটা দেখে ফেলল, আর ওর গলার স্বর চড়ে গেল। মামি, আপনি কি করছেন? লোকে দেখবে, সোসাইটিতে তামাশা করবেন। তারপর ওই লোকেরাই। তামাশা? সম্মান? আমি ওর মুখের দিকে তাকালাম। তামাশা তুমি করেছ অর্ণব, আমি বললাম। আমি শুধু সত্যিটা দেখছি। ওর ঠোঁট বেঁকে গেল। সত্য? সত্য এই যে আপনি একা, আপনি ম্যানেজ করতে পারবেন না। আমি পারি। ওই মুহূর্তে আমার স্বামীর কথা মনে পড়ল। যদি কখনো অর্ণব খুব মিষ্টি ব্যবহার করে। আজও মিষ্টি ছিল না, আজও আসল রূপ দেখাচ্ছিল। আমি গাড়ির চাবি বের করলাম। আমার কাছে তখনও একটা অতিরিক্ত চাবি ছিল, যা রাঘব আলাদা রেখেছিলেন, আর আমি ওটা সবসময় আমার পার্সের একটা গোপন পকেটে রাখতাম। আমি জানতাম না যে ওই অভ্যেসটা একদিন আমাকে রক্ষা করবে। আমি দরজা খুললাম। ভেতরের সিটে ধুলো ছিল, কিন্তু বড় কোনো ভাঙচুর দেখা গেল না। গ্লাভ বক্সের পাশের প্যানেলে হালকা একটু দাগ ছিল, যেন কেউ খুব তাড়াতাড়ি স্ক্রুড্রাইভার ঢুকিয়েছিল। আমি ঝুঁকে পড়লাম। আমার নজর ওই চকচকে জিনিসটার ওপর পড়ল। ওটা সত্যিই একটা ছোট চাবি ছিল, কালো রাবারের কাভার দেওয়া, যার ওপর একটা নম্বর খোদাই করা ছিল। আমি ওটা সঙ্গে সঙ্গে তুললাম না। প্রথমে ভিডিওতে পরিষ্কার শট নিলাম, তারপর ধীরে করে ওটাকে আমার হাতের তালুতে রাখলাম। ঠান্ডা ছিল, ভারী ছিল। এমন চাবি ঘরের আলমারির হয় না। এটা হয় লকারের, না হলে কোনো অফিসের সেফের। আমার গলায় যেন এক শুকনো দলা পাকিয়ে গেল। এটা কি? আমি অর্ণবকে জিজ্ঞেস করলাম। ও তৎক্ষণাৎ বলল, কিছু না, পাপার পুরনো হবে, ছাড়ুন। ও ছাড়ুন এমনভাবে বলল যেন ও চায় আমি ভুলে যাই, কিন্তু এখন আমার ভুলে যাবার সময় ফুরিয়েছিল। আমি গ্লাভ বক্সের ভাঙা লকটা দেখলাম। যদি ওই চাবি গ্লাভ বক্সে ছিল, তবে রাঘব ওটা ওখানে কেন রাখলেন? আর যদি অর্ণব গ্লাভ বক্স খুলে কিছু বের করে থাকে, তবে ও চাবিটা নেয়নি কেন? নাকি ও নিয়েছিল আর ওটা পড়ে গিয়েছিল? নাকি ও জানত না যে এটা দরকারি? আমার ভেতরে ভয়ের সাথে সাথে একটা আশাও জন্মালো, কারণ অপরাধী যে জিনিসটাকে অকেজো ভাবে, অনেক সময় সেটাই সত্যের দরজা খুলে দেয়। আমি গ্লাভ বক্স খোলার জন্য হাত বাড়ালাম। অর্ণব আবার নিচু গলায় বলল, খুলবেন না মাম্মি। এবার ওর গলায় যেন প্রায় কান্নাকাটি বা মিনতি ছিল। আমি থামলাম। আমি ওকে দেখলাম। কেন? আমি আবার জিজ্ঞেস করলাম। ও একটু ঢোক গিলে বলল, কারণ ওতে পাপার জিনিস আছে, আপনি কেঁদে ফেলবেন। এই মিথ্যেটা এত হালকা ছিল যে বাতাসে উড়ে যায়। আমি বললাম, আমি কাঁদছি না অর্ণব, আমি শিখছি। তারপর আমি গ্লাভ বক্সের ঢাকনা ধীরে করে নিচে নামালাম। ভেতরে কাগজের একটা ছোট স্তূপ ছিল, পুরনো কার্কিং স্লিপ, একটা টর্চ, একটা ছেঁড়া মাস্ক, কিন্তু মাঝখানে একটা বাদামি রঙের খাম এনভেলপ ছিল, যার উপর কোনো নাম লেখা ছিল না। শুধু একটা ছোট স্টিকার লাগানো ছিল শিলমোহরের মতো, আর তার উপর পেন দিয়ে লেখা ছিল, শুধুমাত্র সীমার জন্য। আমার হৃৎস্পন্দন এত বেড়ে গেল যে মনে হলো অর্ণবও শুনতে পাবে। অর্ণব এক পা এগিয়ে এলো।
মাম্মি ওটা। আমি সাথে সাথে খামটা তুললাম না, আগে ওটার ছবি তুললাম। মিরাজি বলেছিলেন প্রমাণ প্রমাণ। আমি খামটা ওখানেই রাখলাম, গ্লাভ বক্স বন্ধ করলাম আর খুব শান্ত হয়ে বললাম, এখন ওপরে চলো। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন ও জিতে গেছে। কিন্তু ও জানত না যে আমি গ্লাভ বক্স বন্ধ করে পালিয়ে যাচ্ছি না, আমি শুধু সঠিক জায়গা, সঠিক সাক্ষী আর সঠিক সময় বাঁচছি। আমরা লিফট দিয়ে উপরে এলাম। ঘরে ঢুকেই অর্ণব গলার স্বর বদলে ফেলল। মিষ্টি ক্লান্ত সুর, যেন ওই ভুক্তভোগী। মাম্মি, আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? আমি আপনার জন্যই তো করছি। আমি বললাম, ঠিক আছে, বসো। আমি ওকে সোফায় বসালাম আর নিজে সামনের চেয়ারে। প্রথমবার আমাদের মধ্যে দূরত্ব ছিল, শারীরিক নয়, মানসিক। ও আমার দিকে তাকিয়েছিল, যেন আমি এক নতুন অচেনা মহিলা। আমি খুব সরাসরি একটা প্রশ্ন করলাম, তুমি আমার নামের সই কিভাবে করলে? ওর মুখে যেন বিদ্যুৎ চমকে গেল। তারপরও নিজেকে সামলে নিল। কোন সই? আমি বললাম, আরটিওতে ট্রান্সফার দেখাচ্ছে, আর সইটা আমার মতো করার চেষ্টা করা হয়েছে। এবার ওর অভিনয় খসে পড়তে শুরু করল। ও রেগে গিয়ে বলল, মাম্মি, আপনি কার সাথে কথা বলছেন? কে আপনাকে উস্কাচ্ছে? আমি বললাম, এটা উস্কানি নয়, এটা ঘটনা। ওর ঠোঁট শক্ত হয়ে গেল। আপনার মনে হয় আমি অপরাধী? আমি বললাম, আমার মনে হয় তুমি ভয় পাচ্ছ। এতেও দাঁড়িয়ে পড়ল। আমি ভয় পাচ্ছি না। আপনি একা থাকতে পারবেন না, আপনাকে সামলানোর জন্য কাউকে দরকার। পাপা চলে গেছেন, এখন। ও বাক্যটা শেষ করল না, কিন্তু ওর মানে পরিষ্কার ছিল। এখন মালিক ওই। আমি শান্ত হয়ে বললাম, মালিক? আমি কোনো জমি নই অর্ণব। ওর মুখ লাল হয়ে গেল। ও নিচু কিন্তু শক্ত স্বরে বলল, ঠিক আছে, যদি আপনার আমার সাহায্য না লাগে তবে পরে বলবেন না যে আপনাকে দেখাশোনা করার কেউ নেই। এই বলে ও স্টাডি রুমের দিকে ঘুরল। আমার ভেতরে সতর্ক ঘণ্টি বেজে উঠল। ও আবার চাবি খুঁজতে যাচ্ছে। আমি সাথে সাথে বললাম, থামো। ও থামল, ঘুরে তাকাল। কি? আমি বললাম, তোমার স্টাডি রুমে যাওয়ার দরকার নেই। ও তাচ্ছিল্য করে বলল, কেন? এখন ওটাও কি আপনার রাজ্য? আমি ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমার স্বামীর ঘর ছিল আর এখন আমার। আমার মুখ থেকেই কথাগুলো বেরোল আর আমার নিজের ওপর বিশ্বাস হতে লাগল। ঠিক সেই সময় আমার ফোনে মিরাজির মেসেজ এলো, এখুনি খাম আর চাবি নিরাপদ জায়গায় রাখুন, আর আজ সন্ধে ৫টার সময় আমার চেম্বারে চলে আসুন। একা নয়, কোনো বিশ্বস্ত প্রতিবেশী বা আত্মীয়কে সাথে নিয়ে, কিন্তু ছেলেকে বলবেন না। আমি স্ক্রিন বন্ধ করলাম। আমার ভেতরে ভয় ছিল, কিন্তু একটা দিক নির্দেশও ছিল। অর্ণব চুপচাপ ঘরে ঘুরে বেড়াচ্ছিল। ওর নজর আমার পার্সের ওপর পড়ছিল, আবার সরে যাচ্ছিল। ও কিছু ভাবছিল, আর তারপর ও সেই চালটা চালল যা সবথেকে বেশি আঘাত করে, আবেগ দিয়ে ব্ল্যাকমেইল। মাম্মি, আপনি এত ঠান্ডা হয়ে গেলেন কি করে? পাপা চলে গেছেন আর আপনি আমাকেই সন্দেহের নজরে দেখছেন। লোকে কি বলবে যে মা ছেলে একে অপরের সাথে ঝগড়া করছে? আমি ধীরে করে বললাম, লোকে সেটাই বলবে যাতে ওরা মজা পায়। আমি এখন আর ওদের কথা ভেবে বাঁচব না। আমার গলায় রাগ ছিল না, ঘৃণা ছিল না, শুধু একটা সীমানা ছিল, আর সেই সীমাই আসল শান্তি। সন্ধ্যা হতে চলল। আমি বাহানা বানালাম যে আমাকে ক্লিনিকে যেতে হবে। অর্ণব বলল, আমি নামিয়ে দিয়ে আসছি। আমি বললাম, না, আমি অটো করে নেব। ও অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ ও চাইছিল আমি ওর সাথে যাই, যাতে ও আমার প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখতে পারে। আমি তাড়াতাড়ি আমার পার্সের ভেতরে খামটা নয়, শুধু চাবিটা রাখলাম, আর খামটাকে একটা পুরনো টিফিন ব্যাগের ভেতর জামা কাপড়ের মাঝে লুকিয়ে ফেললাম। তারপর আমি মিরাজিয়ের কথা মতো পাশের বাড়ির সবিতা আন্টিকে সাথে নিয়ে বেরোলাম। সবিতা আন্টি আমার চোখের দিকে তাকিয়ে কোনো প্রশ্ন ছাড়াই বললেন, চল মা, আমি আছি। আমরা মিরাজিয়ের চেম্বারে পৌঁছলাম। উনি একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। ওনার চেম্বারে বই ছিল, ভগবানের একটা ছোট ছবি ছিল, আর একটা সোজা সাধারণ চেয়ার, যেখানে সত্য কথা বলা হয়। উনি আমাকে বসালেন, জল দিলেন, তারপর খুব স্পষ্ট করে বললেন, এখন আপনি যা যা বলবেন সব কাগজে লেখা হবে, আর যদি আপনার ছেলে ভুল করে থাকে তবে ওকে ফল ভোগ করতে হবে। কিন্তু আমরা ওকে শেষ করে দেব না, আমরা ওকে সঠিক পথে নিয়ে আসব, আইন আর নিয়মের মাধ্যমে। উনার কথায় আমি একটু স্বস্তি পেলাম। এটা প্রতিশোধ নয়, এটা শুধরানোর চেষ্টা। আমি চাবিটা ওনার সামনে রাখলাম। উনি ওটা দেখলেন, নম্বর নোট করলেন, তারপর আমি খামটা বের করলাম। আমার আঙুল কাঁপছিল। মিরাজি বললেন, খুলুন। আমি ধীরে করে সিলটা ছিঁড়লাম। ভেতরে একটা ছোট পেন ড্রাইভ ছিল আর একটা ভাঁজ করা কাগজ। কাগজে রাঘবের হাতের লেখা ছিল। আমার চোখ জলে ভরে গেল, কিন্তু আমি কাঁদলাম না। আমি পড়তে থাকলাম, সীমা, যদি তুমি এটা পড়ছ
তার মানে আমি যে ভয়টা পেয়েছিলাম সেটা সত্যি হয়েছে। অর্ণবকে আমি ভালোবাসি, কিন্তু ওর লোভটাকেও আমি চিনি। এই পেনড্রাইভে কিছু নথিপত্র আছে, প্রপার্টির কাগজ নয়, প্রমাণ আছে। এমন কিছু প্রমাণ যা দেখায় যে অর্ণব কবে কি করেছে আর কার সাথে মিলে করেছে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। মিরাজি আমার দিকে তাকালেন। এটা কি বিষয় নিয়ে? আমি ফিসফিস করে বললাম, আমার স্বামী জানতেন অর্ণব কিছু ভুল করবে। মিরাজি পেনড্রাইভটা ওনার ল্যাপটপে লাগালেন না। উনি সাথে সাথে বললেন, প্রথমে ফরেন্সিক ব্যাকআপ হবে, আমরা এটা এভাবে ওপেন করব না। চেন অফ কাস্টাডি বা প্রমাণের সুরক্ষা জরুরি। ওনার এই কথাগুলো শুনে আমার মনে হলো আমি ঠিক মানুষের কাছেই এসেছি। উনি ওনার জুনিয়রকে ডাকলেন, সিল করা কাভার আনালেন আর পেনড্রাইভটাকে প্রমাণের মতো প্যাক করালেন। তারপর উনি বললেন, এবার চাবিটা, এটা কার হতে পারে? আমি বললাম, বোধহয় লকার। মিরাজি নোটবুক থেকে নম্বরটা দেখলেন, তারপর বললেন, এই নম্বর প্যাটার্নটা ব্যাংক লকারের মতোই মনে হচ্ছে। আর আপনি বলেছিলেন আপনার স্বামীর নামে লকার ছিল। আমরা কাল সকালে ব্যাংকে যাব। আমার মনে কিছুটা শক্তি এলো, কিন্তু সাথে মনে এক ভয়ও ছিল। যদি লকারে ওই জিনিসটাই থাকে যা অর্ণব চাইছে, তবে ও আমাদের সেখানে যেতে দেবে না। মিরাজি যেন আমার মনের কথা পড়ে নিলেন। উনি বললেন, আপনি আজ রাতে ঘরে একা থাকবেন না। আর যদি ছেলে হাঙ্গামা করে, তবে আপনি চুপ থেকে শুধু এটুকু বলবেন, আমি আমার কাগজ নিজেই সামলাচ্ছি, ব্যাস। আমি মাথা নাড়ালাম। আমরা চেম্বার থেকে বেরোতেই আমার ফোনে অর্ণবের কল এলো। আমি ধরলাম। ওপার থেকে ওর গলায় যেন আগুন ঝরছিল। আপনি কোথায়? আমি বললাম, কাজে, বাইরে। ও বলল, কার সাথে? আমি বললাম, পাশের বাড়ির সবিতা আন্টির সাথে। ও তৎক্ষণাৎ বলল, মিথ্যে বলবেন না, আমি জানি আপনি অন্য কোথাও গেছেন। আমার মনে হলো যেন ও আমাদের ছায়ার উপর নজর রাখছে। তারপর ও নিচু কিন্তু খুব শক্ত স্বরে বলল, মাম্মি, যদি আপনি আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, তবে মনে রাখবেন, ঘরে যা কিছু আছে আমি সব বন্ধ করে দেব। আমি প্রথমবার ওকে পাল্টা হুমকি দিলাম না। আমি শুধু এটুকি বললাম, তুমি কিছুই বন্ধ করতে পারবে না অর্ণব, তুমি শুধু চেষ্টা করতে পারো। আর আমি ফোন কেটে দিলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমার গলা কাঁপল না। বাড়ি ফিরতেই বুঝতে পারলাম কিছু একটা বদলে গেছে। দরজায় অর্ণব দাঁড়িয়েছিল, যেন ও অপেক্ষাই করছিল। আপনি উকিলের কাছে গিয়েছিলেন? ও সরাসরি বলল। আমার পেটে এক মুহূর্তের জন্য ভয় হল। ও কি করে জানল? ও কি কাউকে লাগিয়ে রেখেছে? ও কি আমাদের পিছু নিয়েছিল? সবিতা আন্টি সাথে সাথে বললেন, হ্যাঁ গিয়েছিলাম। কেন, মায়ের কি পরামর্শ নেওয়ার অধিকার নেই? অর্ণব সবিতাজির দিকে রাগী চোখে তাকাল, তারপর আমার দিকে এগিয়ে এলো। মাম্মি, আপনি আমার সাথে এমনটা করলেন? আমি বললাম, আমি নিজের সাথে এমনটা করেছি, আমি নিজেকে বাঁচিয়েছি। ও তিলমিলিয়ে উঠল, আপনাকে বাঁচানোর লোক তো আমি। আমি খুব ধীরে বললাম, না অর্ণব, এখন আমি নিজেই নিজের রক্ষক। সে রাতে আমি আমার ঘরে বসেছিলাম, আর প্রথমবার আমার মনে হল যে আমার নিঃশ্বাসটা আমার নিজের। কিন্তু ঘুম তবুও এলো না, কারণ আমি জানতাম অর্ণব এখন আর নরম থাকবে না। ও এবার নিজের আসল চেহারাটা আরও স্পষ্টভাবে দেখাবে। আর সত্যি সত্যি রাত প্রায় 2টোর সময় আমি হালকা একটা আওয়াজ শুনতে পেলাম। স্টাডি রুমের দরজার কাছে খটখট শব্দ, যেন কেউ চাবি ঘোরাচ্ছে। আমি ধীরে ধীরে উঠলাম আর দরজার দিকে গেলাম। বাইরের হলওয়েতে অন্ধকার ছিল, কিন্তু স্টাডি রুমের দরজার নিচের ফাঁক দিয়ে আলোর একটা সরু রেখা দেখা যাচ্ছিল, মানে ভেতরে কেউ আছে। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি চুপচাপ আমার ফোনের ক্যামেরা অন করলাম, রেকর্ডিং শুরু করলাম, আর এক পা এগিয়ে গেলাম। ভেতর থেকে অর্ণবের গলা পাওয়া গেল, খুব নিচু স্বরে কারু সাথে ফিস করছে। হ্যাঁ, লকারের চাবিটা পাওয়া যাচ্ছে না, পেনড্রাইভটাও খুঁজে পেলাম না। তাড়াতাড়ি করো, সকালের আগে যাই, নয়তো ও আবার। তারপর অন্য দিক থেকে কোনো এক লোকের অস্ফুট আওয়াজ এলো, যাকে আমি চিনতে পারলাম না। ঠিক তখনই স্টাডি রুমের ভেতরে ধরাম করে কিছু একটা পড়ল, যেন কোনো আলমারি খুলে গেছে। আমি এক নিমেষে বুঝে গেলাম অর্ণব একা নয়, ও কাউকে রাতে ঘরের ভেতরে নিয়ে এসেছে। আর এটা শুধু চুরি নয়, এটা আমার স্বামীর শেষ সতর্কবাণীর সত্যতা। আমি হাত বাড়িয়ে স্টাডি রুমের দরজা ধাক্কা দিতেই যাচ্ছিলাম, তখনই পেছন থেকে আমার ঘরের পাশের জানলায় কেউ টোকা দিল। একটা ছোট পাথর, আর তারপর একটা ফিসফিসানি, সীমাজি, দরজা খুলবেন না, ওরা আপনাকে দেখে ফেলবে। আমি ঘুরে দাঁড়ালাম। জানলার বাইরে অন্ধকারে কারো ছায়া ছিল। আমার নিঃশ্বাস থমকে গেল। এটা কে যে আমাকে বাঁচাতে চাইছে? আর কেই বা আমারই ঘরে আমার বিরুদ্ধে প্রমাণ লোপাট করছে? জানলার বাইরে সেই ছায়াটা আবার ফিসফিস করে বলল, সীমাজি,
এখন দরজা খুলবেন না, ওরা আপনাকে দেখে ফেলবে। আমার পুরো শরীরে হিমেল স্রোত বয়ে গেল। রাত 2টার সময় আমার নিজের ঘরে কোনো এক লোক আর আমার ছেলে স্টাডি রুমে কোনো এক অজানার সাথে ফাইল ওলটপালট করছে, আর বাইরে কোনো তৃতীয় ব্যক্তি আমাকে বাঁচতে বলছে। আমার মাথায় একটাই প্রশ্ন ছিল, এ কে, আর ও কি করে জানল যে আমার সাথে কি হচ্ছে? আমি জানলার পর্দাটা সামান্য সরালাম। বাইরে অন্ধকার ছিল, কিন্তু সোসাইটি স্ট্রিট লাইটের হালকা আলোয় মুখটা পরিষ্কার দেখতে পেলাম। লোকটা সেই জনই ছিল যে সকালে বেসমেন্টে দেখা দিয়েছিল, সেই তীক্ষ্ণ নজরের সাধারণ পোশাক পরা লোকটা। আমি আওয়াজ না করে জানলাটা একটু খুললাম। ও তাড়াতাড়ি বলল, ম্যাডাম, আমি অশোক, সোসাইটিতে ইলেকট্রিশিয়ানের সাথে কাজ করি। কাল যখন আপনার গাড়ি পার্ক হয়েছিল আমি দেখেছিলাম আপনার ছেলের সাথে একটা লোক ছিল। আজ রাতে সেই লোকটা আবার এসেছে। আমার সন্দেহ হলো। আমি নিচে ছিলাম, তখনই দেখলাম ও সোজা আপনার ফ্লোরে গেল। ম্যাডাম, আমার ভয় হলো যে বড় কোনো ভুল হতে চলেছে। আমার ঠোঁট শুকিয়ে গেল। তুমি উপরে এলে কি করে? আমি খুব নিচু স্বরে জিজ্ঞেস করলাম। ও বলল, সিঁড়ি দিয়ে। লিফটে সিসিটিভি আছে, সিঁড়িতে নেই। ম্যাডাম, আমি কোনো হিরো নই, শুধু আপনার মুখটা আমার মনে আছে। আপনি রোজ ডিউটিতে যান, আপনি একা, আর আপনার ছেলের মেজাজ আমার ঠিক মনে হয়নি। ও ঠিক মনে হয়নি কথাটা এমনভাবে বলল যেন সেই ভদ্রতা বজায় রেখে নিজের কথা বলছে। ভেতর থেকে স্টাডি রুমের শব্দ আবার এলো, কাগজ উল্টানোর, আলমারির দরজা ঘষ্টানোর, তারপর অর্ণবের ফিসফিসানি, তাড়াতাড়ি এই ফোল্ডারটা, হ্যাঁ এটাই বের কর। আমার হাত কাঁপছিল, কিন্তু এবার ভয়ের সাথে সাথে একটা পরিষ্কার সিদ্ধান্তও ছিল। আমি অশোককে বললাম, তুমি এখন নিচে যাও, গার্ডকে বলো যে আমার ফ্লোরে চলে আসতে, আর পুলিশকেও কল করো, কিন্তু কোনো শোরগোল ছাড়া। অশোক মাথা নাড়ল, ঠিক আছে ম্যাডাম। ও তক্ষুনি ছায়ার মতো সিঁড়ির দিকে মিলিয়ে গেল। আমি ঘরের দরজা ভেতর থেকে লক করলাম না। আমি চাইছিলাম অর্ণব যদি বাইরে বেরোয় তবে ও যেন দেখে যে আমি পালিয়ে যাচ্ছি না, আমি সামনেই দাঁড়িয়ে আছি। আমি ফোন বের করে মিরাজিকে কল করলাম। রাত অনেক ছিল, কিন্তু উনি প্রথম রিংয়েই ফোন তুললেন, যেন উনিও ঘুমননি। আমি ফিসফিস করে বললাম, মিরাজি, স্টাডি রুমে অর্ণব কোনো লোকের সাথে আছে, ও ফাইল বের করছে। অশোক নামের একটা লোক সেটা দেখেছে, আর এখন গার্ড ডাকতে গেছে। মিরাজির গলা তড়িৎ আর ঠান্ডা হয়ে গেল। সীমাজি, আপনি দরজা খুলবেন না, আপনি নিজের সামনে যাবেন না, শুধু রেকর্ডিং চালু রাখুন। যদি গার্ড চলে আসে তবে ঠিক আছে, আমি এক্ষুনি 112তে কল করছি, আর আপনাকে একটা লিখিত অভিযোগের ড্রাফট হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আপনি শুধু সাবধানে থাকুন। আমার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু আমি ক্যামেরা অন করলাম, রেকর্ডিং শুরু করলাম। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, যাতে বাইরের পায়ের শব্দ রেকর্ড হয়। ভেতর স্টাডি রুম থেকে আরও একবার ধরাম করে আওয়াজ এলো, যেন কোনো ভারী বাক্স পড়ল। আর তখনই স্টাডি রুমের দরজা খুলল। আমার সামনে অর্ণব দাঁড়িয়েছিল। ওর পেছনে একটা লোক ছিল, প্রায় 40-45 বছর বয়স, ভারী শরীর, চোখে ধূর্ততা। ও আমার দিকে তাকালো আর সঙ্গে সঙ্গে নজর নামিয়ে নিল, যেন ও জানে যে এখানে ওর থাকা উচিত নয়। অর্ণব আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি ওর শত্রু। আপনি জেগেছিলেন? ও একটা কৃত্রিম হাসির সাথে বলল, আমি তো শুধু পাপার কয়েকটা ফাইল গুছিয়ে রাখছিলাম। আমি খুব শান্ত হয়ে বললাম, রাত 2টোর সময়, আর এই অতিথির সাথে? আমার কথার সাথে সাথেই সেই অজানা লোকটা সরে যাওয়ার চেষ্টা করল। অর্ণব ওকে চোখের ইশারায় বলল, দাঁড়াও। তারপর অর্ণব আমার কাছে এগিয়ে এলো। ওর গলা নিচু হয়ে গেল, কিন্তু তাতে হুমকি ছিল পরিষ্কার। মাম্মি, আপনি নিজের ভালোর জন্য খুব বেশি এগিয়ে যাচ্ছেন, পিছিয়ে যান। আমার ভেতরে এক মুহূর্তের জন্য সেই পুরনো ভয়টা জেগে উঠল, সেই ভয় যেটা প্রত্যেক মায়ের হয় যখন সন্তান বিপথে যায়। কিন্তু তারপর আমার স্বামীর হাতের লেখা মনে পড়ল, গ্লাভবক্সের খামটা মনে পড়ল, আর মিলাজির সেই কথা, মা হওয়া মানে চোখ বন্ধ করে থাকা নয়। আমি ধীরে বললাম, আমি পিছিয়ে যাব না অর্ণব। সেই লোকটা প্রথমবার মুখ খুলল, দেখুন ম্যাডাম, ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তো শুধু। অর্ণবকে থামিয়ে দিল, চুপ। তারপরও আমার দিকে তাকিয়ে বলল, আপনার মনে হয় আপনি একা লড়তে পারবেন? আপনি এখানে কিছুই প্রমাণ করতে পারবেন না। ও এক পা এগিয়ে আমার ফোনটা দেখার চেষ্টা করল। আমি ফোনটা আমার বুকের কাছে চেপে ধরলাম। ঠিক সেই সময় লিফটের ঘণ্টার আওয়াজ হল, টিং। আমার মন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাইরে পায়ের জোরে শব্দ এলো, গার্ডের গলা, ম্যাডাম, সব ঠিক আছে তো? আর তারপর অশোকের গলা, এই ফ্ল্যাটেই আছে স্যার। অর্ণবের মুখ একদম বদলে গেল। ওর ভেতরের সেই ম্যানেজার সত্তা এবার ঘাবড়ে গেল। সেই অজানা লোকটা পিছিয়ে গেল। আমি দরজার দিকে গেলাম আর লক খুললাম। বাইরে 2জন গার্ড আর অশোক ছিল।
গার্ড ভেতরে উকি মারল আর তক্ষুনি প্রশ্ন করল, স্যার আপনি কে? অজানা লোকটা তোতলাল, আমি বন্ধু। অর্ণব তাড়াতাড়ি বলল, এ আমার বন্ধু, ব্যাস। গার্ড কড়াভাবে বলল, রাত 2টোর সময় ভিজিটার এন্ট্রি রেজিস্টারে নাম নেই, ম্যাডামের ঘরে এভাবে? ওর বাক্য শেষ হল না, কারণ ঠিক সেই সময় নিচ থেকে পুলিশের জিপের সাইরেন হালকা শোনা গেল। আমার ভেতরে একটা কাঁপনি হল। এখন আর বিষয়টা ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, এবার আইন আসবে। আমি নিজেকে স্থির করলাম আর গার্ডকে বললাম, এই দুজনকে এখানেই আটকাও, পুলিশ আসছে। অর্ণব আমার দিকে তাকালো, ওর চোখে প্রথমবার ভয় পুরোপুরি ফুটে উঠল। মাম্মি, আপনি সত্যি পুলিশ ডাকছেন? ওর গলা এখন রাগের চেয়ে ঘাবড়ানি বেশি ছিল। আমি বললাম, আমি সত্যি সত্যি আমার ঘরের সুরক্ষা করছি। পুলিশ এলো, 2জন কনস্টেবল আর একজন হেড কনস্টেবল। ওনারা প্রথমে আমার কথা শুনলেন, তারপর অর্ণবের। অর্ণব সেই পুরনো নাটক শুরু করল, ইনি আমার মা, ইমোশনাল হয়ে গেছেন, ভুল বোঝাবুঝি হয়েছে। আমি নাটক না করে সরাসরি বললাম, আমার গাড়ি আমার নামে ছিল, আমার সই জাল করা হয়েছে, আমার স্বামীর ফাইল থেকে কাগজ গায়েব, রাতে এন্ট্রি ছাড়াই এই লোকটা ঘরে পাওয়া গেছে, আর আমার ছেলে আমাকে বাধা দিয়ে যাচ্ছিল যাতে আমি ক্লাব বক্স না খুলি। হেড কনস্টেবল অর্ণবকে দেখলেন, তারপর সেই লোকটাকে। আপনার আইডি? উনি জিজ্ঞেস করলেন। লোকটা ঘাবড়ে গিয়ে পকেট হাতরে একটা কার্ড বের করল। পুলিশ দেখল, তারপর বলল, এ তো লোকাল প্রপার্টি ব্রোকার। আমার কপালে ঘাম জমল। প্রপার্টি ব্রোকার? আমার ছেলে কার সাথে কিসের সওদা করছিল? মিরাজি আমাকে হোয়াটসঅ্যাপে অভিযোগে ড্রাফট পাঠিয়েছিলেন, আমি সেটা পুলিশকে দেখালাম। পুলিশ বলল, ম্যাডাম আপনি সকালে থানায় এসে লিখিত কমপ্লেন জমা দিন, এখন আমরা এদের নিচে নিয়ে যাচ্ছি, আর আপনি আপনার সিসিটিভি ফুটেজ আর এই রেকর্ডিং সামলে রাখুন। আমি মাথা নাড়লাম, আমার হাত কাঁপছিল, কিন্তু এখন আর আমি ভেঙে পড়ছিলাম না। অর্ণবকে যখন পুলিশ নিচে নিয়ে যাচ্ছিল, ও আমার দিকে তাকালো। ওর চোখে এখন আর রাগ ছিল না, ছিল শুধু এক ভেঙে পড়া জেদ। আপনি সব শেষ করে দিলেন, ও বলল। আমি জবাব দিলাম না, কারণ আমি জানতাম এটা শেষ নয়, এটা একটা শুরু, সঠিক শুরু। পরের দিন সকালে আমি মিরাজির সাথে ব্যাংকে গেলাম। যে ব্রাঞ্চে রাঘবের লকার ছিল সেখানে কেওয়াইসির দীর্ঘ প্রক্রিয়া ছিল, ফর্ম, সিগনেচার ভেরিফিকেশন, নমিনি ডিটেলস, ডেথ সার্টিফিকেটের কপি আর ব্যাংকের ভেরিফিকেশন কল। মিরাজি সব গুছিয়ে করালেন। উনি আমাকে বোঝালেন, সীমাজি, লকার খোলা আবেগপ্রবণ কাজ নয়, এটা আইনি কাজ, আমরা প্রতিটা পদক্ষেপের রেকর্ড রাখব। ব্যাংক ম্যানেজার আমাকে সম্মানের চোখে দেখলেন। হয়তো প্রথমবার আমার মনে হল যে সমাজেও এমন কিছু লোক আছে যারা বিধবা নারীকে দুর্বল মনে করে না, শুধু নিয়ম দেখে। লকার রুমে যখন পৌঁছলাম তখন আমার ভেতরে স্বামীর স্মৃতির তুফান উঠল। লোহার দেয়াল, ছোট ছোট নম্বর, ঠান্ডা বাতাস। আমি সেই চাবিটা বের করলাম যেটা গ্লাভ বক্সে পাওয়া গিয়েছিল। নম্বর মিলে গেল, আমার গলা বুঝে এলো। মিরাজি হালকা স্বরে বললেন, খুলুন। আমি লকার খুললাম। ভেতরে একটা নীল রঙের ফাইল ছিল, একটা ছোট কাপড়ের পাউচ আর একটা লিফাফা, ঠিক তেমনটাই যেমন গ্লাভ বক্সে ছিল, কিন্তু এর ওপর লেখা ছিল, সীমা, নিজের ইজ্জত বাঁচিয়ে নিও, আর অর্ণবের আত্মাকেও। আমার হাত থরথর করে কাঁপতে লাগল। কাপড়ের পাউচটা খুললাম। তাতে কোনো সাধারণ সোনার আংটি নয়, বরং একটা ছোট ইউএসবি ড্রাইভ আর কয়েকটা স্ট্যাম্প পেপার ছিল। মিরাজি তৎক্ষণাৎ বললেন, এগুলো আমরা সরাসরি ল্যাব ফরেন্সিক রুটে নিয়ে যাব। নীল ফাইলে কি ছিল? ওটা সম্পত্তির ফাইল ছিল না, যেমনটা সিনেমায় হয়। ওটা ছিল প্রমাণের ফাইল। তাতে প্রপার্টি লিস্টিং ফর্মের ফটোকপি, একটা ব্রোকার এগ্রিমেন্ট, আর সব থেকে উপরে রাঘবের হাতের লেখা একটা নোট। সীমা, অর্ণব আমার চিকিৎসার সময় অনেকবার আমাকে প্রপার্টি বিক্রির কথা বলেছে। আমি জানতাম যে ও চাপের মধ্যে আছে, স্ট্যাটাস, লাইফস্টাইল আর লোকে কি বলবে। আমি ওকে বুঝিয়েছিলাম, কিন্তু ও শোনেনি। যদি তুমি এটা পড়ছ, তবে ও তোমার নামের জিনিসগুলো না জানিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে। আমি এই লকারে সেই সব রেখেছি যা তোমাকে সত্য দেখাবে, কিন্তু মনে রেখো, ওকে শেষ করা নয়, ওকে আটকাতে হবে। আমি চোখ বন্ধ করলাম। আমার স্বামী আমাকে প্রতিশোধ নিতে শেখাননি, উনি আমাকে সীমা শিখিয়েছিলেন, বাউন্ডারি বা গণ্ডি। মিরাজি ধীরে করে বললেন, সীমাজি, এই ডকুমেন্টসগুলো দেখাচ্ছে যে আপনার ছেলে আপনাকে আইনিভাবে বাইপাস করে প্রপার্টি বিক্রির চেষ্টা করছিল, আর ব্রোকারের সাথে মিলে পেপার ওয়ার্ক তৈরি করছিল, আর গাড়ির জালিয়াতিও একই ধরনের। আমরা দুটো কেস করতে পারি, জালিয়াতি আর প্রতারণার চেষ্টা, কিন্তু আমরা কিভাবে এগোবো সেটা আপনি ঠিক করবেন। সেদিন আমি প্রথমবার বুঝলাম আমার হাতে ক্ষমতা আছে,
কিন্তু ক্ষমতার মানে কাউকে পিষে দেওয়া নয়। ক্ষমতার মানে হল ভুলকে আটকানো আর সঠিককে প্রতিষ্ঠিত করা। থানায় আমরা কমপ্লেন রেজিস্টার করলাম। পুলিশ আরটিও জালিয়াতির তদন্তের জন্য সংশ্লিষ্ট ডেস্কে চিঠি লিখল আর ব্রোকারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল। অর্ণব সেদিনই বেল পেয়ে গেল, কারণ এটাকে পারিবারিক বিবাদ হিসেবেও দেখা হয়, আর ও উকিল ধরে নিয়েছিল। ও বাড়ি ফিরল, কিন্তু ওর চলনে সেই পুরনো অহংকার ছিল না। ও চুপ ছিল, চোখে ক্লান্তি ছিল। সে রাতে ও আমার ঘরের বাইরে দাঁড়িয়ে বলল, মাম্মি, কথা বলতে চাই। আমি বললাম, এসো। ও ভেতরে এলো, কিন্তু বসার আগে ঘরটা দেখল, যেন ওর বিশ্বাসই হচ্ছে না যে এই ঘরটা এখন আমার জায়গা। ও ধীরে করে বলল, আপনি পুলিশ ডেকে আমাকে লজ্জিত করলেন। আমি শান্ত রইলাম, তারপর জিজ্ঞেস করলাম, তুমি আমার নামের সই কেন করলে? ও মাথা নিচু করে নিল, কারণ ওর গলা বুঝে এসেছিল। কারণ আমার মনে হচ্ছিল সব হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আমার বন্ধু, আমার সার্কেল, সব। ও সেটাই বলল যে আজকাল অনেক ঘরের সন্তানদের ভেঙে দেয়, লোকে কি বলবে। আমি ওর দিকে তাকালাম আর বললাম, আর আমাকে ঘর থেকে বের করে দিয়ে লোকে কি বলতো? ও চমকে আমার দিকে তাকালো। আমি বলে চললাম, অর্ণব, তুমি আমাকে মা মনে করনি, তুমি আমাকে একজন দুর্বল বিধবা মনে করেছ, যার জিনিসপত্র তুমি পেয়ে যাবে। তোমার মনে হয়েছিল রাঘবের চলে যাওয়ার পর ঘরে তোমার রাজত্ব হবে, কিন্তু রাঘব আমার জন্য রাজত্ব রেখে যাননি, উনি আমার জন্য সত্য রেখে গেছেন। অর্ণবের চোখ দিয়ে জল পড়ার উপক্রম হল, কিন্তু ও কাঁদতে চাইল না। ও ধীরে বলল, আমি আপনার ক্ষতি করতে চাইনি। আমি বললাম, ক্ষতি করতে না চাওয়া আর ক্ষতি করার মধ্যে তফাৎ নেই বাবা, ক্ষতি ক্ষতিই হয়। তারপর আমি সেই কথাটা বললাম যেটা আমার কাছে সবথেকে কঠিন মনে হচ্ছিল। আমি বললাম, এখন ঘরের নিয়ম বদলাবে। ও তক্ষুনি ঘাবড়ে গেল। কিভাবে? আমি বললাম, প্রথমত, আমার স্যালারি, পেনশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার কন্ট্রোলে থাকবে। দ্বিতীয়ত, আমার নথিপত্র তুমি ছুবে না। তৃতীয়ত, কোনো ব্রোকার, কোনো বন্ধু, কোনো পরামর্শদাতা আমার ঘরে আমার অনুমতি ছাড়া আসবে না। চতুর্থত, তুমি একজন কাউন্সেলর মেন্টরের সাথে দেখা করবে, কারণ তোমার শুধু আইনের ভয় নয়, নিজের ভেতরের লালচের চিকিৎসা দরকার। ও চুপ ছিল। ওর নিস্তব্ধতায় হার ছিল, আর হয়তো স্বস্তিও, কারণ ভেতর থেকে ও নিজেও জানত যে ও ভুল পথে চলে গেছে। ও ধীরে করে বলল, যদি আমি মানা করি? আমি বললাম, তবে আমি আলাদা থাকব, নিজের মতো করে, আর যে ভুল চেষ্টাগুলো হয়েছে তার আইনি প্রক্রিয়া চলবে, আমি সেটা আটকাব না। ওর মুখে ভয় ফুটে উঠল। আলাদা থাকা? ভারতীয় ঘরে আলাদা থাকাকে সবথেকে বড় দণ্ড মনে করা হয়, কিন্তু আমার জন্য এটা দণ্ড ছিল না, এটা সুরক্ষা ছিল, একটা সীমা ছিল। ও খুব ধীরে বলল, মাম্মি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কয়েক পল চুপ রইলাম। আমি চাইলে তক্ষুনি বলতে পারতাম না, কারণ মনটা খুব ভেঙেছিল, কিন্তু আমার ভেতরে আরেকটা আওয়াজ ছিল, তিক্ততা ধরে রেখে জীবন চলে না। আমি বললাম, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু ক্ষমার মানে এই নয় যে সব আগের মতো হয়ে যাবে। ক্ষমার মানে আমি আমার মনে ঘৃণা পুষে রাখব না, কিন্তু সীমা সীমাই থাকবে। ওর কাঁধ ঢিলে হয়ে গেল। ও প্রথমবার সত্যি বলার চেষ্টা করল। আমি বাবার চিকিৎসার সময়ও চাপ দিয়েছিলাম। আমার মনে হয়েছিল বাড়ি বিক্রি করে দিলে সব সহজ হবে, আমার ইএমআই, আমার ইমেজ। ও ভেঙে পড়ল। পাপা আমাকে বুঝিয়েছিলেন, কিন্তু ওর গলা ভেঙে গেল। আমি মনে মনে রাঘবকে ধন্যবাদ জানালাম। উনি আমাদের ছেলেকে ভালোবেসেছিলেন, কিন্তু অন্ধভাবে ভালোবাসেননি। উনি সত্যের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। পরের সপ্তাহগুলোতে জিনিসগুলো ধীরে ধীরে সঠিক দিকে এগোল। ব্রোকারের বিরুদ্ধে কেস মজবুত হল, কারণ এন্ট্রি রেজিস্টার আর আমার রেকর্ডিং ছিল। আরটিও জালিয়াতির তদন্ত এগোল। মিরাজি গাড়ি ট্রান্সফারকে লিগ্যাল হোল্ডে রাখলেন। যে ব্যক্তির নামে গাড়ি গিয়েছিল ও সামনে এলো। ও ব্রোকারের লোক ছিল, নামটা শুধু কাজের জন্য ব্যবহার হয়েছিল। গাড়ি আবার আমার নামে ফিরে এলো, আর যা খরচ হয়েছিল তার রিকভারি প্রসেস চলল। এই সব কিছুই সিনেমার মতো ছিল না, এটা ছিল ধীরগতি সম্পন্ন, আসল, কাগজের কাজ আর সত্যের কাজ, আর এটাই আসল বিচার। অর্ণব কাউন্সিলরের সাথে দেখা করা শুরু করল। প্রথমে ও বাধ্য হয়ে গিয়েছিল, তারপর ধীরে ধীরে ও বুঝতে পারল যে লোকে কি বলবে, এই গোলামি আসলে মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। ও একদিন আমাকে বলল, মাম্মি, আমার মনে হয়েছিল টাকা দিয়ে সম্মান পাওয়া যায়, কিন্তু সম্মান তো আপনার শান্তভাবে দাঁড়িয়ে থাকাতেই পাওয়া যায়। আমি ওকে দেখলাম, আর প্রথমবার আমার মনে ওর জন্য আবার মায়ের সেই মমতা জাগল, কিন্তু এবার সেই মমতা আর অন্ধ ছিল না। আমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিলাম। আমি ক্লিনিকের চাকরির সাথে সাথে একটা ছোট স্কিলস কোর্স জয়েন করলাম, ফাইন্যান্স বেসিক্স, ডিজিটাল ব্যাংকিং সেফটি, নমিনি আপডেট। যে বিষয়গুলো আগে রাঘব সামলাতেন, এখন আমি শিখছি। মিরাজি বলেছিলেন, জ্ঞানই আসল সুরক্ষা।
আর সত্যি যখন আমি শিখতাম আমার ভয় কমে যেত। এক সন্ধ্যায় অর্ণব আমার সামনে সেই কথাটা বলল, যার অপেক্ষায় আমি ছিলাম। ও বলল, মাম্মি, আমি স্টাডি রুমে যা করছিলাম তা ভুল ছিল। আমি ওই লোকটাকে ঘরে এনেছিলাম যাতে ও ফাইল থেকে কিছু পেপার বের করে দেয়। আমার মনে হয়েছিল পেপারগুলো সরে গেলে আপনি কিছু করতে পারবেন না। ও মাথা নিচু করে নিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি স্ট্রং হয়ে যাবেন। আমি শুনে ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু আমি চিৎকার করলাম না। আমি বললাম, তোমার ভয় একজন স্ট্রং মাকে দেখে হওয়া উচিত ছিল না অর্ণব, তোমার ভয় ভুল কাজকে দেখে হওয়া উচিত ছিল। ও কাঁদতে কাঁদতে বলল, এখন আছে। আমি ধীরে করে ওর মাথায় হাত রাখলাম। বছরের পর বছর পর আমি ওকে ওভাবে ছুলাম, যেমনটা মা তার সন্তানকে ছয়। কিন্তু এইবার আমার চোখ খোলা ছিল। আমার স্বামীর সেই শেষ বার্তা, গ্লাভ বক্স, এখন আমার কাছে শুধু একটা সূত্র ছিল না, ওটা ছিল একটা শিক্ষা যে ভালোবাসার মানে নিয়ন্ত্রণ নয়, সুরক্ষা। আর সুরক্ষার মানে কখনো কখনো কঠোর সিদ্ধান্তও হয়। আজ যখন আমি আমার গাড়ি স্টার্ট করি, আমার রাঘবের গলা মনে পড়ে, ধীরে চালাবে সীমা। আমি হেসে দিই আর বলি, হ্যাঁ রাঘব, এখন আমি ধীরেও চলি আর সত্যের সাথেও চলি। আর সবথেকে বড় কথা, আমি আমার ছেলেকে হারাইনি, আমি ওকে আটকে দিয়েছি। এটাই তফাৎ প্রতিশোধ আর বিচারে। প্রতিশোধ মানুষকে ভাঙে, বিচার মানুষকে সোজা করে, আর ক্ষমা মনকে হালকা করে, কিন্তু সীমা জীবনকে সুরক্ষিত করে। যদি এই গল্প আপনাকে কোথাও ছুঁয়ে থাকে, কারণ আপনার ঘরেও লোকে কি বলবে এই নিস্তব্ধতা আছে, বা কেউ আপনার জিনিসের উপর অধিকার জমিয়েছে, তবে এই ভিডিওটি লাইক করুন আর কমেন্টে একটা কথা লিখুন, সীমা জরুরি। আর নিজের শহরের নামও লিখে দেবেন, যাতে আমরা সবাই একে অপরকে শক্তি দিতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এমনই সত্য শিক্ষা দেওয়া গল্প আমরা আগেও নিয়ে আসব, যেখানে প্রতিশোধ নয়, বিচার, বোধ আর সঠিক সীমার জয় হবে।